প্রথম এনটিটিএন কোম্পানি ফাইবার অ্যাটমের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুমন আহমেদ সাবির। সুমন আহমেদ সাবির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং দুজন সংসদ সদস্যের কাছে আমি প্রেক্ষাপটটা একটু বলি। আমাদের দেশে নতুন লাইসেন্সিং নীতিমালা, টেলিযোগাযোগ লাইসেন্সিং নীতিমালা, হ্যাঁ, যেটা গত বছর আসলে ডক্টর ইউনূসের শাসনামলে তার একেবারে শেষ মেয়াদের শেষে এসে মোটামুটিভাবে তড়িঘড়ি করে আসলে এটা ফাইনালাইজ করা হয় এবং দেখা যায় সেখানে আসলে দেশি বিনিয়োগকারীরা মোটামুটিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বিদেশি বিনিয়োগকারী যারা আছেন তারা অবারিত সুযোগ পাচ্ছেন। ফলে একটা বৈষম্য তৈরি হচ্ছে এবং সেই জায়গা থেকে দেশীয় অংশীদার যারা আছেন তারা একটা সমাধান চাচ্ছেন। সেই বাস্তবতায় আমরা আগে সংকটটা একটু বোঝার চেষ্টা করি, তারপর আপনাদের মতামত নেব। সুমন আহমেদ সাবির, একটু বলবেন আসলে মানে যে নতুন টেলি লাইসেন্সিং নিয়ে কথা আমরা বলছি, কোন কোন সংকটগুলো, শঙ্কাগুলো আসলে আপনারা খুঁজে পাচ্ছেন এখানে এবং কি ধরনের সমাধান প্রত্যাশা করেন? জি, দেখুন, 2009 যখন প্রথম এই টেলিকম মেজর এক টেলিকম রিফর্ম হয়, যেটা 2010-এ একটা বড় পরিবর্তন আসে এবং সেটাই চলছিল এতদিন ধরে। এবং সেই পলিসির যথেষ্ট দুর্বলতা ছিল এবং যেটা রাজনৈতিক বিবেচনায় অনেক ব্যবহার হয়েছে একটা সময়। এখন একটা তার ভিতর দিয়ে একটা ইকোসিস্টেম তৈরি হয়েছিল দেশে। তার ভিতরে বাংলাদেশের হয়তো প্রত্যাশিত না হলেও টেলিকম সেক্টরে একটা ভালো ডেভেলপমেন্ট ছিল। তবে এর যে পরিমার্জন প্রয়োজন ছিল সেটা অনস্বীকার্য এবং বিগত সরকার যখন উদ্যোগটা নেয় আমরা সবাই তার সাধুবাদ জানিয়েছিলাম এবং ওই পলিসির যে মেজর ফ্লগুলো ছিল সেগুলো কিন্তু চিহ্নিত করা হয়েছিল এবং সেগুলোকে সংশোধনের জন্য আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বিভিন্ন সময়ে বলা হয়েছে। আমি যদি সমস্যা জায়গায় কয়েকটা বলি, যে এই যে আগের পলিসির যে বড় সমস্যা ছিল, যার সমাধান প্রয়োজন ছিল, তার একটা বড় অংশ হচ্ছে যে এই পলিসিতে আপনার বিটিআরসি কে রেভিনিউ কালেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলাফল যেটা হয়েছে, বিটিআরসির যে মূল যে দায়িত্ব, এই সেবা খাতের উন্নয়ন, যাতে গ্রাহকরা ভালো সেবা পান এবং যারা এই সেবা প্রদান করছেন তারা যেন একটা মানসম্মত সেবা দেন এবং তাদের ভিতরে একটা যৌক্তিক প্রতিযোগিতা বজায় থাকে এবং সেবার মান ক্রমান্বয়ে উন্নত হতে থাকে, নতুন সেবা আমরা অ্যাড করতে পারি। কিন্তু বিটিআরসির ফোকাসটা হয়ে যায় রেভিনিউ কালেকশন এবং তারা সবসময় দেখবেন যে এটাই গর্ববোধ করে। কাজে আমরা চাচ্ছিলাম যে বিটিআরসির রোলটা চেঞ্জ করা, রেভিনিউ কালেক্টরের বদলে তারা ফ্যাসিলিটেটর হবে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর জায়গায় থাকবে যে এই সেক্টর ভবিষ্যতে 5 বছর পরে কোথায় দেখতে চাই, আমরা 10 বছর পরে কোথায় দেখতে চাই, সেই জিনিসগুলো তারা প্ল্যান করবেন এবং সেই অনুযায়ী এই সেক্টরটাকে রিফর্ম। কিন্তু দুঃখজনক হচ্ছে যে না বিটিআরসি না তত্ত্বাবধায়ক সরকার এই বিষয়টাকে একেবারে আমল নেয়। তারা বিষয়টাকে সম্পূর্ণ ইগনোর করে এবং আগের মতোই সেই রেভিনিউ শেয়ারিং মডেলে রাখে, যেটা একটা বড় সমস্যা রয়ে গেছে। তারপর যে আপনি যেটা উল্লেখ করলেন যে দেশীয় উদ্যোক্তাদের কথা, এই আইএলটিএস পলিসির কিন্তু একটা মূল উদ্দেশ্য ছিল যে দেশীয় বিনিয়োগকারীদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে এই বিজনেসে নিয়ে আসা এবং তারা যেন এখানে সাস্টেন করতে পারে তার একটা ব্যবস্থা করা। কিন্তু এই পলিসিতে বিদেশি বিনিয়োগের কথা বলে এই যে টায়ার ভিত্তিক যে লাইসেন্স সেবা ছিল, অনেকগুলো টায়ার বেশি ছিল যেগুলো কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু কমানোর পরে যেটা করা হলো যে দেশীয় উদ্যোক্তাদেরকে বলা হলো আপনারা যে সেক্টরে ব্যবসা করছেন সেই সেক্টরে ব্যবসা করবেন, কিন্তু বিদেশি উদ্যোক্তাদের ক্ষেত্রে কিন্তু উন্মুক্ত। অর্থাৎ একজন বিদেশি উদ্যোক্তা চাইলে যে একটা ইন্টারন্যাশনাল সেক্টর, একটা ন্যাশনাল ট্রান্সমিশন সেক্টর এবং অ্যাক্সেস লেয়ার যেখানে মোবাইল অপারেটর এবং আইএসপিরা প্লে করছে, এই যে কোনো সেক্টরে তারা চাইলে আসলে প্লে করতে পারেন। এই যে বৈষম্য তৈরি করা হলো, এতে করে দেশীয় উদ্যোক্তা যারা তারা একটা বড় হুমকির মুখে চলে এসছে এবং যেটা নিয়ে আমরা প্রথম থেকেই তীব্র প্রতিবাদ জানিয়ে এসেছি, কিন্তু তার সমাধান কিন্তু অদ্ভুতই হয়নি। কাজে আমাদের এই নতুন সরকারের কাছে প্রত্যাশা থাকবে এই জায়গাটা আসলে দেখা, আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে বলছি না। আর আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই যে বিদেশি বিনিয়োগ সম্বন্ধে যে একটা হাইপ তৈরি করা হয়, বলা হয়, আমি টেলিকম সেক্টরের কথা যদি বলি, গত 10 বছরে অনেক বিদেশি অপারেটর মধ্যে কাজ করছে, কিন্তু তারা এদিকে কিন্তু তেমন কোনো বিনিয়োগ করেনি। তারা হয়তো এই দেশের সাফল্য দেখিয়ে বা বাইরের শেয়ার মার্কেটের দাম বাড়িয়েছে, কিন্তু দেশে কিন্তু তারা কোনো টাকা বিনিয়োগ করেনি, যে কারণে আমাদের মোবাইল সেবার মান কিন্তু দিন দিন পিছিয়েছে। দ্বিতীয়, আমাদের পার্শ্ববর্তী ভুটান, নেপালের মতো দেশে 5G সেবা চালু হয়েছে, কিন্তু আমরা আজ পর্যন্ত আসলে 5G সেবা নামমাত্র চালু হয়েছে, কিছু মানুষ হয়তো পাচ্ছেন কিন্তু আমরা আসলে পাচ্ছি না। তো এই সংস্কারের জায়গাটার ক্ষেত্রে আসলে যে আমরা প্রত্যাশা করি যে নীতি নির্ধারকরা চিন্তা করবেন যে দেশীয় যে বিপুল সংখ্যক উদ্যোক্তা আছে তারা যেন সাস্টেন করতে পারেন, তারা যেন ভবিষ্যতে ব্যবসা করতে পারেন, যে এমপ্লয়মেন্টের সুযোগ তৈরি হয়েছে, এই যারা যে কর্মজীবী যারা আছেন তারা যেন এখানে কাজ করতে পারেন এবং সেই সঙ্গে অবশ্যই সাধারণ গ্রাহকের ভালো সেবা পান, সেটা ফোকাস করে এবং ভবিষ্যতে একটা
লক্ষ্য রাখা উচিত যে টেলিকমের মতো সেন্সিটিভ সেক্টর আমরা কি পুরোটাই কি বিদেশিতে রাখতে চাই, না একটা সময় এসে আমাদের দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা পরিষেবার নিয়ন্ত্রণ একদম নিতে আমার চাই, মনে হয় পুরো যাতে বিষয়টা খুব চমৎকার করে স্পষ্ট করেছেন দুজন সংসদ সদস্য যেহেতু এখানে আছেন এবং দুজনই বেসরকারি সংসদ সদস্য এবং দুজনই সেই আইন প্রণয়নের এই জায়গাটাতে নিশ্চয়ই তারা তাদের মতামত তুলে ধরার একটা সুযোগ পাবেন, যে কারণে আসলে এটা তুলে ধরা। আমি যদি ফজলুদ্দিন বাবুল আপনার কাছে মোটা দাগে বলি, আমি নিজেও আসলে টেলিকমিউনিকেশন দীর্ঘদিন ধরে জার্নালিজম করি অন্তত এই ফিল্ডে, এবং সেখানে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন দেশীয় উদ্যোক্তারা হতাশ হলেন এই অর্থে যে সেখানে পুরোপুরি মাইন্ডসেট তৈরি করা হচ্ছে যে বিদেশিরা আসবে বিনিয়োগ করবে, এবং বলা হচ্ছে যে মোটামুটিভাবে এখানে প্রায় সংখ্যার হিসেবে 2024-25 অর্থ বছরে 2,500 কোটি টাকার উপরে রাজস্ব আদায় করেছে সরকার, এবছর লক্ষ্যমাত্রা 4,500 কোটি টাকার ওপরে। এখন দেশ উদ্যোক্তারা আক্ষেপ নিয়ে যখন আমির খসরু মাহমুদ চৌধুরী সেই সময় এখনকার অর্থমন্ত্রী, তখন তিনি দেখে বলেছিলেন যে এটা নিয়ে অবশ্যই সরকার নির্বাচিত হলে রিভিউ করবে। আজকে সেই সময়টা এসেছে, অনেকে বলছেন সরকার রিভিউ করবে কিনা, সরকারের মতামতটা কি, আপনার সংকটটা তো বুঝলেন। হ্যাঁ, ধন্যবাদ। প্রথমত আমি বলি, আমি কিন্তু এখানে সরকারের মুখপাত্র নই, না। সরকারকে রিপ্রেজেন্ট করতে আসি না। একদম। আমি একজন মানে কথা বলতে আসি ব্যক্তি হিসেবে। ব্যক্তি হিসেবে যদি আপনি আমার কাছ থেকে শুনতে চান, বাংলাদেশের এই বিষয়টা পুরো উল্টো অন্য যে কোনো দেশের তুলনায়। আমার ব্যক্তিগতভাবে 20-25টা দেশে কাজ করবার অভিজ্ঞতা হয়েছে, জব। তো আমি যেটা দেখেছি অন্যান্য দেশে কিছু কিছু ইন্ডাস্ট্রি এতটাই কনজারভেটিভলি তারা হ্যান্ডেল করে, বিশেষ করে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে, যেখানে মানে এবং আরো কিছু, যেমন আমি শ্রীলঙ্কার কথা বলতে পারি। শ্রীলঙ্কাতে আপনি যদি শিপিং ব্যবসা করতে যান, ফ্রেট ফরওয়ার্ডিং ব্যবসা করতে যান, লজিস্টিক্স ব্যবসা করতে যান, আপনি কোনো ক্রমেই 40%-এর বেশি অ্যাজ এ ফরেন ডাইরেক্ট ইনভেস্টর আপনি নিতে পারবেন না, এবং 60% লোকাল কোনো কোম্পানি হবে না। সিটিজেন, দ্য ল ইজ দ্যাট সিটিজেন। সেখানে টেলিকমিউনিকেশন এত একটা মানে কি বলবো সেন্সিটিভ, এবং এত মানে এর সাথে এত ইন্টারনাল নিরাপত্তাও জড়িত, সেটা আমরা উন্মুক্ত করছি। যেটা আজকের আমাদের বড় ভাই খুব পারফেক্টলি একটা কথা বলেছেন, যে এইখানে আমরা বিদেশিরা কিন্তু কোনো টাকা এনে কাজগুলো করে না। এটাই একমাত্র দেশ যে দেশে 1 টাকায় কোম্পানি খোলা যায়, এবং সিঙ্গাপুরেও যায় $1। কিন্তু তারা এদেশে কোনো বিদেশি কোম্পানি শুধুমাত্র এখানকার নিজস্ব যে অপারেটিং কস্ট ছাড়া কোনো খরচটা এদেশে রাখেন না, 1 নম্বর। 2 নম্বর, যেটা আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলে বলে চিৎকার পারি, এটা কোনোদিনও আমাদেরকে ভিত্তি দিবে না এদেশের, সেটা অর্থনৈতিক অবকাঠামো বলেন আর যে অবকাঠামোর কথাই আপনি বলেন না কেন। কারণ আপনাকে তো ফার্স্ট আপনার কান্ট্রি কি এটা, এবং এইটাই কিন্তু আমাদের দেশের মূল সমস্যা। আজকে বেকারত্ব বলেন, আপনি ফরেন ডাইরেক্ট আপনি ফরেন রেমিটেন্স বলেন, ইনফ্লো বলেন, আপনি মানি লন্ডারিং বলেন, সব কিছুর পেছনে কিন্তু এটা জড়িত। আপনার কিন্তু নিজস্ব যেটা ন্যাশনালিস্ট আমরা বলি মুখে, কিন্তু আমরা কিন্তু ওই বাইরের ইম্পোর্টেড ফল খাই, কিন্তু আপেল খাই আমরা, আঙ্গুর খাই আমরা, দেশি আতা ফলটা কিন্তু খাই না, এই সিজনে পাওয়া যায়, আপনি খেয়ে দেখবেন অনেক মজার। তো এই জিনিসটাই কিন্তু আমাদের দেশে, যেমন আমরা সুচ বলেন, লাইট বলেন, বাল্ব বলেন চায়না থেকে ইম্পোর্ট করি, সেটা আবার কি ইম্পোর্ট করার সময় আবার মানি লন্ডারিং করি, এক্সপোর্ট করার সময় আমরা মানি লন্ডারিং করি। কিন্তু আমার দেশের যে শিক্ষা ব্যবস্থাটা, যে টেকনিক্যাল এডুকেশন, আমরা সত্যিকার অর্থে যদি টেকনিক্যাল পিপল তৈরি করে আমরা যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাই, নিজস্ব প্রোডাক্ট যদি আমরা ব্যবহার করা শুরু করি, আমার মনে হয়েছে যে কথাগুলো আপনি বললেন এটা নিশ্চয়ই পার্লামেন্টে অতি তুলে ধরবে। আমি ডক্টর আতিকুর রহমান মুজাহিদ আপনার একটা মতামত চাই, কারণ জুলাই অভ্যুত্থানে গোটা দেশ 30 সেকেন্ড, এটা আমার দীর্ঘদিনের আমার জীবনের মনের সুপ্ত বাসনা যে আমি এটা একটু বলবো। পৃথিবীর অন্য যে কোনো দেশে যাবেন, হয়তো একটা মনুমেন্ট আছে, একটা হয়তো বিখ্যাত জিনিস আছে। মনে করেন আমি যখন দিল্লিতে ছিলাম, তো আপনি যদি তাজমহল দেখতে যান, লোকাল লোকদের প্রায়োরিটি বেশি এবং তাদের খরচ কম, প্রদর্শন ফি কম। আর বাংলাদেশে ফরেনাররা আসলে আমরা পুরাটাই ফ্রি করে দিই, আর দেশি লোকদের আমরা লাঠি দিয়ে, ফু দিয়ে, বাঁশি দিয়ে সরাইয়ে দিই। আমাদের এই অ্যাটিটিউড থেকে সরে আসতে হবে। চমৎকার। আমি একেবারে শেষের দিকে আতিকুর মুজাহিদ একটু বলবেন, মানে জুলাই আন্দোলনের সময় আমরা সবার আগে বলছিলাম যে বৈষম্যটা দূর করতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন লাইসেন্সিং নীতিমালায় সেই বৈষম্যটা প্রকট আকার ধারণ করছে। আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম
বলছিলাম যে বিদেশি কোম্পানিরাই টিকবে, তারাই আমাদেরকে উদ্ধার করবে, এবং দেশীয় কোম্পানি যেগুলো আছে, উদ্যোক্তারা আছে, তারা রীতিমতো কোন ঠাসা, তারা বিনিয়োগের সুযোগ পাচ্ছে না। মানে এই বিষয়টা পার্লামেন্টে নিশ্চয়ই দৃষ্টি আকর্ষণ করবেন, কিন্তু আপনার অভিমতটা আমি জানতে চাই, যেহেতু বাইরের ইকোসিস্টেম আপনি দেখেছেন। ধন্যবাদ। আমার আসলে সত্যি কথা বলতে আমার খুবই এই বিষয়ে জ্ঞান কম। জি একজন যতটুকু শুনে বুঝলাম আর কি, আমার একটা স্টাডি করে বলতে হবে। জি এই আইনটা পড়ে যেটা আমি বুঝেছি, এটা দুই ধরনের ইস্যু আছে। একটা হচ্ছে কম্পিটিটিভের কথা বলা হয়েছে, আর এটা হচ্ছে লোকাল মার্কেট বা লোকাল ইনভেস্টররা এখানে রিয়াকশন হচ্ছে যে আমরা স্পেস পাচ্ছি না। আরেকটা বলা হচ্ছে আমাদের যে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, তাদের BTRC মাইন্ডসেটটা হচ্ছে রেভিনিউ কালেকশন, তাদের কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানিং আসলে ওইভাবে নেই, যেটা নিয়ে একটা বড় দিনের অভিযোগ। বিটিআরসি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। বিটিআরসি আমাদের আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউন করেছে, এমনি বন্ধ হয়েছে, অনেক ইস্যু আছে। এটাকে একটা স্বচ্ছ সিস্টেমে আনতে ফার্স্ট অফ অল, এবং এই প্রতিষ্ঠানগুলো সব তো আর্মি দ্বারা নিয়ন্ত্রিত, আমি যতটুকু জানি আর কি, রাইট? আর্মি তো নাকি আর্মি দ্বারা নিয়ন্ত্রিত না, গুরুত্বপূর্ণ আর্মির পদে বেসিক্যালি ব্রিগেডিয়ার জেনারেল এখানে অ্যাপয়েন্টেড হয়। আমাকে যদি বলেন আমি একটু ডিফারেন্টভাবে বলবো। আমি যেটা বলবো, এটাকে একটা ন্যাশনাল কিছু ইস্যু থাকে, যেমন আপনি যেটা বলেছেন, ইটস ভেরি ইন্টারেস্টিং। আমাদের ডাটাগুলো কিন্তু এই মোবাইল, এখন আমাদের ইন্টারনেট প্রোভাইডারের মাধ্যমে সবগুলো হয়, কল রেকর্ডিং বলেন থেকে শুরু করে এভরিথিং, সিকিউরিটি যদি বলেন, আমাদের সব কিছু কিন্তু এদের মাধ্যমে। নাম্বার ওয়ান হচ্ছে এই জিনিসটাকে স্বচ্ছ রাখতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আপনি এখন যে বলছেন বাংলা লিঙ্ক কি বাংলাদেশি? গ্রামীণ ফোন না, সব কটা হচ্ছে বিদেশি কোম্পানি ইনভেস্ট করেছে আমাদের দেশে। তারাই দেখলাম যে এটার বিরোধিতা করছে ওয়ান অফ দেম। আচ্ছা, তা লোকাল ইনভেস্টর কারা আমি একটু জানতে চাই। সুমন আহমেদ সাহেব যদি কয়েকটা উদাহরণ দিয়ে দেন, লোকাল ইনভেস্টর কারা? লোকাল ইনভেস্টর কারা আসলে? দেখুন, টেলিকম লাইসেন্সিং এর ক্ষেত্রে আমাদের লোকাল প্রতিষ্ঠান বলতে আমাদের সরকারি প্রতিষ্ঠান টেলিটক আছে, সিটিজেল ছিল, যেটা বন্ধ হয়ে গেছে। আর অন্যান্য জায়গায়, যে অবকাঠামো জায়গায় বলি, সেখানে ফাইবার অ্যাটম আছে, যেখানে আমি কাজ করি, ফাইবার অ্যাটম, সামিট কমিউনিকেশন আছে, বাহন আছে, যারা ওকে। আমি এটা জানলাম, এই জন্য কোয়েশ্চেনটা এই জন্য করেছি, ওয়ারিড ছিল, এই ছিল। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ইন্টারেস্টিং। আমি টেলিটকের ব্যাপারে আমি একমত। আমি টেলিটককে নাম্বার ওয়ান দেখতে চাই। টেলিটককে আপনি একদম একটা ধ্বজভঙ্গ, এবং তাকে আপনি নেটওয়ার্কিং আন্ডারে আনতেছেন না, তাকে সার্ভিসে স্টার্ট করে দিচ্ছেন না। এখানে যদি পাবলিক প্রাইভেট ইনভেস্ট করে যদি টেলিটককে নাম্বার ওয়ান করতে, আই সেলুট, যেটা ভাই বলছেন যে ন্যাশনাল ইজ ফার্স্ট, এই জায়গায় একমত। সারা পৃথিবীতে নিজের দেশের প্রতিষ্ঠানকে সবার উপরে রাখে, একদম। সেটা না করার কারণটা কি? এইটা যদি আপনি বলেন তাহলে আমি রেডি টু অ্যাকসেপ্ট। আজ এগুলো ছোট ছোট ইনভেস্টর, আমি তো মনে করি বাংলাদেশের যত ইনভেস্টর আছে 5-7টা গ্রুপ দখল করে। আপনাদের সময় করেছে আইনটা, আমাদের সময় টমাই বলি, আপনাদের সময় এটা। না আচ্ছা, এবং বিডার চেয়ারম্যান রানিং ইজ বিডার চেয়ারম্যান ইজ দেয়ার, সো ইনভেস্টর আমি একেবারে বলি শেষ পর্যায়ে 2025 এটা হয়েছে। 2025 সেটা সবার আপনাদের সরকার, দিক থেকে আসলে আপনাদের সরকার ছিল। এই আশাবাদটা নিয়ে আসলে শেষ করি যে হ্যাঁ, এই আইনটা অবশ্যই একটা সংশোধন দরকার, দেশের আমি যেটা বলি, ফার্স্ট কথা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টকে সামনে রেখে আইনটা করতে হবে, এক। দুই নম্বর, ব্যক্তির সিকিউরিটিটাকে সামনে রেখে করতে হবে। তিন নম্বর, কম্পিটিটিভ, ফেয়ার কম্পিটিটিভ অ্যাট দ্য সেম টাইম। যে ভাই যেটা বললো, বিদেশিরা আসলে কর দিয়ে আমার দেশে বিজনেস করতে হবে, ন্যায্য বাংলাদেশের জন্য যেটা দিয়ে ফেয়ার করতে হবে সেটা আবার স্পেসও করে দিতে হবে, যেহেতু আমাদের এখানে আলটিমেটলি যদি ইনভেস্টর না থাকে, সেটাও একটা কোশ্চেন। সো 4-5টা পার্সপেক্টিভ দেখে এটা করা উচিত, লটা ভালো মতো। একদম একদম। এবং আপনারা আসলে কথা বললেন প্রথমত ব্যক্তি হিসেবে, দ্বিতীয়ত সংসদ সদস্য হিসেবে, কাজে সেই জায়গা থেকে নিশ্চয়ই প্রত্যাশাও থাকবে আপনাদের দিক থেকে অন্তত এই বিষয়ে ভূমিকাটা রাখবেন। আমি তুলবো, আমি সাপোর্ট চাচ্ছি, আমার সাপোর্ট তোলার আমি ক্রিটিক করব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুমন আহমেদ সাবির, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ দুজন মাননীয় সংসদ সদস্যকে, এবং দর্শক আপনাদেরকেও। আগামীকাল নতুন ইস্যু নিয়ে কথা হবে, থাকবেন একাত্তর চ্যানেল।